গল্পধ্বনিতে আজ পড়ছি অনীশ দেবের লেখা গোয়েন্দা গল্প চুনি হীরা। ঘরটা মাপে বিশাল। এ প্রান্তে দাঁড়িয়ে ও প্রান্তের মানুষকে বোধহয় ঝাপসা দেখায়, কারণ ঘরের দূরতম কোণে প্রকাণ্ড একটা সেক্রেটারিয়েট টেবিল সামনে রেখে যে মানুষটি বসে আছেন তাকে আমি স্পষ্ট দেখতে পাচ্ছিলাম না। আমার পাশে দাঁড়ানো লম্বা চওড়া জোয়ান লোকটা কর্কশ গলায় বলল, এগিয়ে যান, উনি মিস্টার মিত্র। আমি চোখ ফিরিয়ে লম্বা চওড়ার সঙ্গীর দিকে তাকালাম। নাক থ্যাবড়া, চৌকো চোয়াল, কুতকুতে চোখ, গায়ের রং মাঝারি, তবে শুধু ওইটুকুই মাঝারি, বাকি সব কিছুই মাঝারির চেয়ে বাড়াবাড়ি রকমের। যেমন হাতের পেশি তেমনি দৈর্ঘ্য এবং প্রস্থ। হিন্দি ছবির ফর্মুলা মাফিক শেষ দিকে এর সঙ্গে আমার মোকাবেলা হওয়া উচিত, আর তাই যদি হয় তাহলে এখন থেকেই বিষ্টু ঘোষের আখড়ায় গিয়ে আমার ব্যায়াম শুরু করা দরকার। আসুন আসুন মিস্টার শিকদার। ঘরের দূর প্রান্তের সেক্রেটারিয়েট টেবিলের পেছন দিকে আপ্যায়ন বাণী ভেসে এলো অনেকটা দৈববাণীর মতোই, মাখনের মতো মোলায়েম স্বর এবং সুর। কিন্তু পরক্ষণেই রুক্ষ আদেশ শোনা গেল, হুদে তুই নজরকে ডেকে দে, তারপর দরজার কাছেই দাঁড়িয়ে থাকবি, দেখবি কেউ যেন আমাদের কথাবার্তায় বাগড়া না দেয়। এবারে গলার স্বর ও সুর সজারুর পিঠের মতো মসৃণ। আমি খুদের দিকে তাকালাম। এই জিনিস যদি খুদে হয় তাহলে দামড়া কি জিনিস তা ভাবতেই গায়ে কাটা দিচ্ছে। আসুন মিস্টার শিকদার। আবার মাখনে ফিরে গেছেন মিত্র সাহেব। পিছনে টুকিটাকি শব্দ পেয়ে বুঝলাম খুদে চলে গেছে। ঘরে শুধু আমরা দুজন। টেবিলের এপাশে মিত্র সাহেবের মুখোমুখি বসলাম। কলকাতার নামী মেটাল মার্চেন্ট শরদিন্দু মিত্র। কলকাতার ওপরতলার মানুষরা তাকে দুধে ব্যবসায়ী বলে চেনেন, আর নিচুতলার মানুষরা চেনে তাকে পৃষ্ঠপোষক হিসেবে। সেই কারণেই খুদেকে চিনে নিতে আমার কোনো অসুবিধে হয়নি। ওর শিক্ষাগত যোগ্যতার মধ্যে যে অন্তত গোটা দুয়েক খুন রয়েছে তা রীতিমতো হলফ করে বলা যায়। সেক্রেটারিয়েট টেবিলটা ভারী অদ্ভুত। কুচকুচে কালো কাঠের ওপরে চকচকে পালিশ, এবং তার মাঝে অনেকটা জায়গা জুড়ে বিমূর্ত আকারের একটা স্টেইনলেস স্টিলের পাত বসানো। হঠাৎ দেখলে আয়না বলে ভুল হতে পারে। তারই ওপরে নানান সরঞ্জাম। একজন নামজাদা ব্যবসায়ীর টেবিলে যা যা থাকে, তবে একটা তফাৎ রয়েছে, প্রায় প্রতিটি বস্তুর সঙ্গেই কোনো না কোনো ধাতু জড়িত। যেমন প্রতিটি কলমে সোনালি পাতের পটি, অ্যাশট্রে কারুকাজ করা তামার তৈরি, কলমদানিটি ব্রোঞ্জের ভাস্কর্য, পিনকুশন অ্যালুমিনিয়াম আধারে বসানো, ডেট ক্যালেন্ডারও একই ধাতুর তৈরি। এরকম সব কিছু। কিন্তু সবচেয়ে অবাক করে দেয় টেবিলে রাখা পেপার ওয়েটগুলো। 2 ইঞ্চি ব্যাসের ঝকঝকে কতক বল, স্টেইনলেস স্টিলের তৈরি। সেগুলো দিয়ে নানান কাগজপত্র চাপা দেওয়া রয়েছে। না, এজন্য আমি অবাক হইনি। অবাক হয়েছি বল মার্কা পেপার ওয়েটগুলো টেবিল থেকে গড়িয়ে পড়ছে না বলে। কারণ সিলিং ফ্যানের তীব্র বাতাসে পেপার ওয়েট চাপা দেওয়া কাগজগুলো উঠতে চাইছে, ফলে বলগুলো ডানে বায়ে ধুলছে, কিন্তু জায়গা ছেড়ে নড়ছে না। অবাক হয়েছেন মিস্টার শিকদার? মুখ তুলে তাকালাম। মিত্র সাহেবের কথায় সূক্ষ্ম একটা অবাঙালি টান লক্ষ্য করলাম। আর লক্ষ্য করলাম তার কপালে ছোট্ট চন্দনের টিপ। গায়ের রং কালো হওয়া সত্ত্বেও আগে চোখে পড়েনি। আমার উত্তরের অপেক্ষা না করে মিত্র সাহেব বললেন, ছোটবেলা থেকেই মেটালের শখ, তাই মেটাল মার্চেন্ট হয়ে সমস্ত শখ মেটাচ্ছি। তা আপনি ওই পেপার ওয়েটগুলো দেখে অবাক হয়েছেন? অবাক হওয়ারই কথা, সবাই অবাক হয়। আমি ছাড়া ইন্ডিয়াতে এরকম পেপার ওয়েট আর কেউ তৈরি করতে পারে না। ওই বলগুলোর ভেতরে খানিকটা ফাঁপা জায়গা আছে। ফাঁপা জায়গাটা ওপর দিক ঘেঁষে হাওয়ায় বলের নিচটা ভারী হয়ে গেছে, তাই জায়গা ছেড়ে ওগুলো নড়ে না।
সেই যে বাচ্চাদের একরকম খেলার পুতুল আছে, দেখেননি? যেদিকেই শুয়ে দিন সবসময় খাড়া হয়ে দাঁড়িয়ে পড়ে। পেপার ওয়েটগুলো অনেকটা সেরকম। আমি একটা দীর্ঘশ্বাস ফেললাম। মিত্র সাহেব ইঙ্গিতটা বুঝলেন, হাসলেন। ঝকঝকে সাদা দাঁতের শাড়ি চোখে পড়ল। আরও চোখে পড়ল ওপরের পাটির সদন্ত দুটো রূপলি। হাসি শেষ করে বললেন, আপনি বুদ্ধিমান মিস্টার শিকদার। পেপার ওয়েটের ওপরে বক্তৃতা শোনানোর জন্য আপনাকে ডাকিনি, আপনাকে ডেকেছি হীরা খুঁজে দেবার জন্যে। হীরা? হ্যাঁ, হীরা আমার মেয়ে, একমাত্র মেয়ে। রহস্য এতক্ষণে পরিষ্কার হলো। শরদিন্দু মিত্র আমার দিকে তাকিয়ে আছেন, বিষধর ঝুমঝুমি সাপের মতো ঠান্ডা স্থির নজর। ধপধপে পাঞ্জাবির ওপরে বেরিয়ে থাকা কোষ্ঠী পাথরে খোদাই করা কালো মুখ বেমানান লাগছে। মাথায় হালকা হয়ে আসা কাঁচা পাকা চুল তেলে জবজব করে পিছন দিকে টেনে আছড়ানো। সাদা পাঞ্জাবির হাতার ফাঁক দিয়ে বেরিয়ে আসা দুটো হাতের ৫-৫-১০টা কালো আঙ্গুল সাপের মতো হিলহিল করে নড়ছে। তাল ঠুকছে টেবিলের ঝকঝকে স্টেনলেস স্টিলের পাতের উপরে। আঙ্গুলে চড়ানো একাধিক সোনা ও প্লাটিনামের আংটি। আমাকে চুপ করে থাকতে দেখে মিত্র সাহেব আবার বললেন, হীরাকে আমার চাই, কালকের মধ্যেই। গতকাল রাত 10টা নাগাদ টেলিফোন পেয়েছিলাম। যে ফোন করেছিল নাম বলেনি, তবে এটুকু বলেছে শরদিন্দু মিত্র আমার সঙ্গে দেখা করতে চান যত তাড়াতাড়ি সম্ভব, কারণ কাজটা ভীষণ জরুরি। তারপরে একটা ঠিকানা শুনিয়ে দিয়ে লাইন কেটে গেছে। জরুরি কাজটা যে কী তা আর জানা যায়নি, এখন জানা গেল। আমার টেলিফোন নাম্বার সরকারি বইতে থাকে না, তবে যারা আমার সাহায্য চায় তারা ঠিক খোঁজ খবর করে অভিজ্ঞ লোকজনের সূত্র ধরে আমার টেলিফোন নাম্বার জোগাড় করে ফেলে। আমাকে খোঁজ করার কারণ, এমন অনেক কাজ আমি করে দিই যা আইনসঙ্গত পথে গেলে 4 গুণ সময় ও 8 গুণ খরচ লেগে যাবে। সেদিক থেকে আমি হলাম ডিউটি ফ্রি শপ। আমি আইন মাফিক কাজ করি বেআইনি পথে, আইন মাফিক পথে বেআইনি কাজ করি না। নিচু মহলে কেউ কেউ আমাকে প্রাইভেট আই বলে ডাকে। অবশ্য তাদের অনেকের মতে আমি বড্ড বেশি প্রাইভেট। শরদিন্দু মিত্র এমন একজন লোক যার কখনো প্রাইভেট আই দরকার হয় না, বরং দরকার হলে প্রাইভেট আই ব্যাংকে প্রচুর প্রাইভেট আই তিনি জমা দিতে পারেন। সুতরাং টেলিফোনের খবরটা আমাকে চিন্তায় ফেলেছিল। তবে খুশিও কিছুটা হয়েছিলাম, কারণ এই প্রথম শরদিন্দু মিত্রের সঙ্গে অমিতাভ শিকদারের দেখা হবে। তাই দেরি না করে আজ সকালেই এসেছি। মিত্র সাহেব এখনও আমার দিকে তাকিয়ে আছেন, হয়তো চাইছেন আমি কিছু বলি। তাই সবচেয়ে স্বাভাবিক প্রশ্নটাই করলাম, আপনার মতো একজন মেটাল মার্চেন্ট থাকতে হীরাকে খুঁজে দিতে আমার মতো সামান্য মানুষের ডাক পড়ল? শরদিন্দু মিত্র হাসলেন। শিকদারবাবু, অনেক রকম মেটালের কারবার আমি করি। তারপর দাঁতের পাটি বের করে একটা রূপলি দাঁতে সশব্দে টোকা মারলেন, বললেন, প্লাটিনাম। পাশে ঝুঁকে পড়ে একটা ড্রয়ার খুলে কি একটা বের করলেন, তাচ্ছিল্যের সঙ্গে ছুড়ে দিলেন টেবিলের উপরে। ইস্পাতের সঙ্গে ইস্পাতের সংঘর্ষ হলো। একটি রিজু ফলার কুৎসিত ধারালো ছুরি। আবার ঝুঁকে পড়লেন, সোজা হলেন। টেবিলে সংঘর্ষের শব্দ। গাঢ় নীল রঙের একটা পিস্তল। বললেন, এসবও মেটাল। আমার কথায় মেটাল মার্চেন্টের বাঁকা ইঙ্গিত বুঝতে ভুল করেননি মিত্র সাহেব। মিস্টার শিকদার, কাজটা সামান্য বলেই আপনার মতো সামান্য লোককে তলব করেছি। আঙ্গুলে তুড়ি বাজালেন শরদিন্দু মিত্র। হীরাকে আমি এখনই তুলে আনতে পারি, কিন্তু আমি চাই না চুনিকে ওর চোখের সামনে কোতল করা হোক। খুদে, নজর বা আর কাউকে পাঠালে চুনির মৃত্যু কেউ ঠেকাতে পারবে না। সেই জন্যই আপনার সাহায্য চাইছি।
সব রকম খবরাখবর আপনাকে আমি জানিয়ে দেব। আপনি শুধু হীরাকে ফেরত নিয়ে আসুন। ওকে ফিরিয়ে আনতে গিয়ে চুনির কি হলো না হলো তা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই, তবে হীরার চোখের সামনে কিছু না হলেই হলো। একটা গভীর শ্বাস পড়ল। বাচ্চা মেয়ে তো, তাছাড়া ছোটবেলায় চুনির কোলে পিঠে করেই মানুষ হয়েছে। ঘটনাগুলো আমার কাছে ঠিক স্পষ্ট হচ্ছে না। এ পর্যন্ত শরদিন্দু মিত্রের কথাবার্তা শুনে যা অনুমান হয় তাতে হীরা একটি বাচ্চা মেয়ে এবং চুনি মিত্র সাহেবের বাড়ির চাকর, কিন্তু আসলে নিশ্চয়ই তা নয়। আমি অপেক্ষা করতে লাগলাম। ঘটনা ঘটেছে কাল বিকেলে। মিত্র সাহেব বলে চললেন, নজর মোহাম্মদ আপনাকে সমস্ত খবর টবর দিয়ে দেবে। কোনো রকম অসুবিধে হলে ওকে বলবেন, ওই ব্যবস্থা করবে। বুঝতেই তো পারছেন আমাকে বিজনেস নিয়ে সবসময় নাজেহাল হতে হয়, কত দিকে আর মাথা দেব। পেছনের দরজার দিক থেকে শব্দ পেলাম। ঘাড় ঘুরিয়ে দেখলাম খুদের সঙ্গে ছিপছিপে চেহারার একটি লোক এসেছে। ধারালো নাক মুখ চোখ, নিখুঁত পরিপাটি চাপদারি, পরনে ধবধবে পাজামা পাঞ্জাবি। ওরা দুজন কাছে এগিয়ে আসছে। ওই তো নজর এসে পড়েছে। শরদিন্দু মিত্র স্বস্তির শ্বাস ফেললেন, তারপর আরামি চেয়ার ছেড়ে উঠে পড়লেন। তার ধবধবে চওড়া পাড়, শৌখিন ধুতি চোখে পড়ল। আমার দিকে সামান্য ঝুঁকে পড়ে বললেন তিনি, শিকদারবাবু, পুলিশে আপনার তো চেনা জানা আছে। আশা করি এই ব্যাপারটা নিয়ে আমরা অযথা পুলিশি ঝঞ্ঝাটে জড়াবো না। তাছাড়া আপনাকে দিয়ে কোনো অন্যায় কাজ তো আমি করাচ্ছি না, শুধু আমার মেয়েকে ফেরত চাইছি। পুলিশের হাতে দায়িত্ব দিতে চাইনি একটাই কারণে, ওদের গদাই লস্করি তদন্তে চুনিকে হয়তো সাজা দেওয়া যাবে, কিন্তু হীরাকে হয়তো আর কোনোদিনই দেখতে পাবো না। আপনার সম্পর্কে অনেক জানি, অনেক শুনেছি, তাই ভরসাও করি অনেক। শরদিন্দু হাত বাড়িয়ে দিলেন, আমিও হাত বাড়ালাম। 5টা শীতল কালসাপ আমার হাত জড়িয়ে ধরল। রুদ্ধস্বর কানে এলো, হেল্প মি মিস্টার শিকদার, হেল্প এ পুয়ার ড্যাড। নজরও খুদে টেবিলের পাশে এসে দাঁড়িয়েছে। লক্ষ্য করলাম নজরের কটা নয়, বরং বলা যায় ভীষণ ফ্যাকাশে। হঠাৎ দেখলে চোখের মনি ঠাহর হয় না। চোখের সাদা অংশের সঙ্গে রং মিলিয়ে যেন গা ঢাকা দিয়েছে। শরদিন্দু মিত্র বসে পড়লেন। টেবিলের বাঁ দিকে ঝুঁকে পড়ে একটা ড্রয়ার খুললেন। সামান্য খোঁজাখুঁজির পর একটা প্লাস্টিক কভার ফাইল বের করলেন। আমার দিকে এগিয়ে দিলেন সেটা। এগিয়ে দেওয়ার ভঙ্গিতে একটু ইতস্তত ভাব ছিল। ফাইলটা নিয়ে প্লাস্টিকের মলাটোলটাতেই বোধহয় তার কারণটা বোঝা গেল। ফাইলের সব লেখাই ইংরেজিতে টাইপ করা। সেই ইংরেজি পড়ে তার সঠিক অর্থ বুঝে নেওয়ার ব্যাপারটা আমার বিদ্যায় কুলবে কি না সেটাই বোধহয় মিত্র সাহেবকে দুশ্চিন্তায় ফেলেছিল। সুতরাং শরদিন্দু মিত্রের দুশ্চিন্তা দূর করতে হেসে বললাম, চিন্তা করবেন না মিস্টার মিত্র, বাঙালির লেখা ভুল ইংরেজি আমি মোটামুটি বুঝতে পারি। ওটা না বুঝলে আপনাদের মতো রয়েস ক্লায়েন্ট জুটবে কোত্থেকে। শরদিন্দু মিত্র বেশ চেষ্টা করেই নিজেকে স্বাভাবিক রাখলেন, কিন্তু খুদের বুদ্ধি কম, বোধহয় বিদ্যেও, তাই ফস করে ধমকের সুরে বলে বসল, বসের সঙ্গে মুখ সামলে কথা বলবেন। আমি শব্দ করে ফাইলটা বন্ধ করে খুদের দিকে তাকালাম। দাঁত বের করে হেসে বললাম, মিস্টার মিত্র, প্রভু ভক্তির জন্যে এটার মাইনে এ মাস থেকে 5 শিকে করে বাড়িয়ে দেবেন। খুদে ওর মোটা বুদ্ধিতেও ইঙ্গিতটা বুঝতে পারল। তেড়ে আসার ভঙ্গিতে 1 পা এগিয়ে এলো আমার দিকে। দাঁত খিঁচিয়ে বলে উঠল, আর একটা ফালতু আওয়াজ যদি বেরোয়। আমি খুদের ঘামের গন্ধ পাচ্ছিলাম, নিঃশ্বাসের শব্দ। সুতরাং এক মুহূর্ত সময় নষ্ট না করে সপাটে এক চর বসিয়ে দিলাম ওর বাগালে। ঘরে বাজ পড়ার শব্দ হলো যেন। খুদের তামাটে গাল লাল হয়ে গেল। ও ধাক্কাটা সামলে নিয়েই হাত চালাতে গেল, কিন্তু ততক্ষণে আমি বাজ পাখির মতো ছো মেরে শরদিন্দু মিত্রের টেবিল থেকে
ইস্পাতের ছুরিটা তুলে নিয়েছি এবং তৈরি হয়ে দাঁড়িয়েছি। পিস্তলটা নিয়ে নিই, কারণ ওটাতে গুলি ভরা আছে কি না আমার জানা নেই। খুদে যেন নেতাজির হুকুমে ফ্রিজ শট হয়ে গেল। আমার জীবনে এরকম বহু ফ্রিজ শট আমি দেখেছি। না দেখলে বয়সটা 40 পর্যন্ত আর গড়াতো না। সেই কোন কালেই আমার নামের আগে চন্দ্রবিন্দু বসে যেত। আমার ছুরি ধরে দাঁড়ানোর ভঙ্গি দেখে শরদিন্দু মিত্রের মুখ কালো থেকে ফ্যাকাশে হয়ে গেল পলকের জন্যে। বুঝলাম, মিত্তির মশাই জাত সাপ দেখলে চিনতে পারেন, চেনেন তার ফনা তোলার ঢং। শুধুমাত্র নজর মোহাম্মদ নির্বিকার, যেন কটা চোখে অপলকে তাকিয়ে কাশ্মীরের সিনারি দেখছে। খুদে! শরদিন্দু মিত্র গর্জে উঠলেন ভয়ঙ্কর সুরে। খুদের টান টান শরীরটা সঙ্গে সঙ্গে ঢিলে ঢালা হয়ে গেল। আহত গালে কয়েকবার হাত বুলিয়ে ফুসফুস করে শ্বাস ফেলতে ফেলতে পিছিয়ে দাঁড়ালো। তারপর আচমকাই ওর বাবার লেখা বর্ণপরিচয় থেকে শেখা খিস্তির ফুলঝুরির কয়েকটা ফুলকি উপহার দিল। লক্ষ্য করলাম রাগে ওর চোখ মুখ থমথম করছে এখনো। আমি ছুরি ছুঁড়ে দিলাম টেবিলের উপরে। বললাম, মিস্টার মিত্র, আপনার কথা বলা কুকুরকে একটু পিঠ চাপড়ি দিন, ভীষণ ক্ষেপে গেছে। খুদে! আবার ডেকে উঠলেন শরদিন্দু। বুঝতে পারছিলাম খুদের আচরণ ওর ভদ্রতার পোশাক টেনে হিঁচড়ে খুলে দিতে চাইছে। তুই দরজার বাইরে গিয়ে দাঁড়িয়ে থাক, মুখ দিয়ে যেন কোনো আওয়াজ না বেরোয়। শিকদারবাবু আমাদের গেস্ট, মেহমান, সেটা খেয়াল থাকে যেন। লেজ গুটিয়ে চলে গেল খুদে। যাওয়ার সময় গজগজ করছিল আর মাথা নাড়ছিল। নজর মোহাম্মদ দুটো হাত সামনে জড় করে রেখেছে, আঙুলে আঙুলে পেঁচানো, চোখ আধবোজা, মুখ শান্ত, মাথার চুল দু এক গাছা কপালে। নজর! শরদিন্দু গলার স্বর আবার মোলায়েম করে ফেলেছেন। মিস্টার শিকদারকে পাশের ঘরে নিয়ে যাও, নিরিবিলিতে বসে গোটা ব্যাপারটা ওকে বুঝিয়ে দাও, যেন কোনো গোলমাল না হয়। জি মিত্র সাহেব, বলে অভিবাদনের ভঙ্গিতে মাথাটা সামান্য ঝুঁকিয়ে আবার সোজা হলো নজর। আমার দিকে শান্ত চোখে তাকিয়ে বলল, চলিয়ে শিকদার সাহেব, আপসে में बात करते हैं। অতএব ফাইলটি বগল দাবা করে নজরকে অনুসরণ করলাম। মিত্র সাহেব পেছন থেকে বললেন, উইশ ইউ বেস্ট অফ লাক। আমি মুখ না ফিরিয়ে বা হাতটা ওপরে তুলে ওর শুভেচ্ছা গ্রহণ করলাম। খুদেকে থাপ্পড় কষিয়ে আমার ডান হাতটা জ্বালা জ্বালা করছিল। সুতরাং দরজা পার হয়ে স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে থাকা খুদের পাশ দিয়ে যাওয়ার সময় বলে ফেললাম, তোমার গাল এত খসখসে কেন গো? গালে কিরিম টিরিম মালিশ করো না? খুদের মুখ থেকে একটা চাপা গড়গড় শব্দ শোনা গেল। নজর পিছনে তাকিয়ে বলল, শিকদারবাবু, আমাদের সামনে অনেক কাজ পড়ে আছে। কাজ হয়ে গেলে ঢের দিল লাগিয়ে করা যাবে, কি বলেন? আমি মনে মনে একে চন্দ্র দুই পক্ষ বলতে শুরু করলাম। রাগ কমানোর এক অব্যর্থ ওষুধ। ছোটবেলায় বাবার কাছে শিখেছি, এখন শেখানোর কেউ নেই। বাবা মা দুজনেই বহু বছর ধরে দেওয়ালে ফটো হয়ে ঝুলছে। আমি বছরে দুটো মালা কিনি, ফটোয় লাগাই, আর সেই দিন দুটোয় কোনো খারাপ কাজ করি না, কাউকে দুঃখ দিই না, শুধু নিজে দুঃখ পাই। অন্ধকার নিঝুম ঘরে কোলের ওপরে চাঁদের আলো নিয়ে জানালার ধারে বসে থাকি। টেপ রেকর্ডারের ক্যাসেটে নিচু স্বরে সুমন চট্টোপাধ্যায়ের গান বাজতে থাকে। বুকে বিঁধতে থাকে তীব্রভাবে। প্রথমত, আমি তোমাকে চাই। দ্বিতীয়ত, আমি তোমাকে চাই। তৃতীয়ত, আমি তোমাকে চাই। শেষ পর্যন্ত তোমাকে চাই। কিন্তু কাকে চাই আমি নিজেই জানি না। ছিমছামভাবে সাজানো একটা বসবার ঘরে গিয়ে ঢুকলাম। ঘরে সর্বত্র রুচি ও পয়সার ছাপ। ভেলভেট মোড়া নরম যে সোফায় বসলাম তার মধ্যেও কোমল বিলাসী আমন্ত্রণ। বিশাল ঘরের 3 দেওয়ালে 3টে পেন্টিং, আর চতুর্থ দেওয়ালে সুন্দর ওয়াল ক্যাবিনেট। তার পাল্লা কাচের, তাই তাকে সাজানো কারণ বাড়ির বোতলগুলো চোখে পড়ছে।
আর নিচে একপাশে ফ্রিজ। দেখে শুনে মনে হয় এটা বোধহয় শরদিন্দু মিত্রের গোপন ব্যবসায়িক কথাবার্তার আপ্যায়ন কক্ষ। যেমন এখন আমি আর নজর মোহাম্মদ ব্যবসায়িক আলোচনা করতে বসেছি। আমি আর নজর মুখোমুখি বসে, মাঝের টেবিলে পড়ে আছে প্লাস্টিক কভার ফাইলটা, তার পাশেই কারুকাজ করা এক কাঁচের ফুলদানিতে রজনীগন্ধাগুচ্ছ। আমি ঘরটাকে খুঁটিয়ে দেখছিলাম। হঠাৎই নজরের কথায় চমক ভাঙল। শিকদার সাহেব, এই হলো হীরা। আমি চোখ ফিরিয়ে তাকালাম। ফাইলের কোনো আনাজ কানাজ থেকে পোস্টকার্ড মাপের একটা রঙিন ফটোগ্রাফ বের করে ফেলেছে নজর। ছবির মেয়েটাকে দেখে আমি হতবাক হয়ে গেলাম। এত সুন্দরও কাউকে দেখতে হয়? টানা টানা নিষ্পাপ চোখ, ধনুকের মতো ভুরু, তার মাঝে সবুজ এক চিলতে টিপ, তার নিচ থেকেই কোমল রেখায় নেমে গেছে নাক, নাকের বাঁ দিকে হীরের নাকছাবি, তারপর স্ফুরিত আমন্ত্রণী ঠোঁট এবং মানানসই চিবুক। ফটোটা গলার খানিক নিচেই শেষ হয়েছে, কিন্তু কোনো পুরুষকে প্রতিবন্ধী করে দেবার পক্ষে তাই যথেষ্ট। যেমন আমি এখন বোবা হয়ে গেছি। আমি বললাম, ফটোটা আমার লাগবে। নজর হাসল। এই প্রথম ওর শান্তশিষ্ট ভদ্রতার মুখোশ সামান্য সরে গেল যেন। ও বলল, শুধু ফটো কেন, ইচ্ছে করলে এই গোটা ফাইলটাই আপনি নিতে পারেন। হীরার ফটোটা হাতে নিয়ে দেখতে দেখতে আমি বললাম, এবারে গোটা গল্পটা আমাকে বলুন, তারপরে ফাইল দেখছি। নজর বলতে শুরু করলো, চুনিবাবু মানে চুনিলাল বন্দ্যোপাধ্যায় আমাদের মেটাল কোম্পানির ডেপুটি ম্যানেজার। আজ প্রায় 15 বছর ধরে চাকরি করছে। কোম্পানি তখন ছোট ছিল। ডান হাতটা শূন্যে নেড়ে ঘরটাকে দেখিয়ে নজর বলল, এসব ঠাটবাট কিছুই ছিল না। আমার চোখ গেল কারণ বাড়ি ক্যাবিনেটের দিকে। বললাম, নজর সাহেব, ওগুলো কি শুধু চোখে দেখার জন্যে না চেখে দেখার জন্যে? নজর মোহাম্মদ ততক্ষণ গুস্তাখি মাফ বলে উঠে পড়েছে সোফা ছেড়ে এবং এগিয়ে গেছে ক্যাবিনেটের দিকে। সেখান থেকেই প্রশ্ন ছুড়ে দিয়েছে আমাকে, আপনার পছন্দ কি আছে বলুন। আমি ঠোঁট উল্টে কাজ ছাকালাম, যার অর্থ যা হোক কিছু একটা হলেই চলবে। মদ আর অস্ত্রের ব্যাপারে আমার খুব একটা বাজবিচার নেই। এরপর সুন্দর কাচের গ্লাসে বরফ ডোবানো মদিরা নিয়ে বসে পড়েছি আমি আর নজর মোহাম্মদ মুখোমুখি। নজরের কাছ থেকে গল্পটা যা জানা গেল তা সংক্ষেপে এই, চুনিবাবু হীরাকে ছোটবেলা থেকে দেখছে আর কোম্পানির প্রায় শুরু থেকে মিত্র সাহেবের ডান হাত হয়ে কাজ করে গেছে। শরদিন্দু মিত্রের বিপদে আপদে চুনি ব্যানার্জি যা করেছে তা ভোলার নয়। মিত্র সাহেবও ওকে খুব স্নেহ করেন, অন্তত করতেন হীরাকে নিয়ে ভেগে পড়ার আগে। হীরা মিত্র সাহেবের চোখের মণি। তার মেটাল বিজনেসের রাজত্ব আর রাজকন্যা কার হাতে তুলে দেবেন তা ঠিক না করলেও সেই ভাগ্যবান যে চুনি বন্দ্যোপাধ্যায় নয় সেটা বোধহয় তিনি ঠিক করে ফেলেছিলেন। তাই যখন টের পেলেন চুনির সঙ্গে হীরার আশনাই চলছে তখন বিরক্ত হয়েছিলেন, রেগেও গিয়েছিলেন। তারপর একদিন নজর আর খুদের সামনে চুনিকে একা ডেকে শাসিয়েছিলেন। শরদিন্দু মিত্রের শাসানিকে ভয় পায় না এমন লোক খুব বেশি নেই। চুনি ভয় পেয়েছিল, কিন্তু হীরাকে না পাওয়ার ভয়টা ছিল আরও বেশি। তাই কেঁদে কেটে বলেছিল, আপনার ব্যবসা চাই না, একটা ফুটো পয়সাও চাই না, শুধু হীরাকে চাই। ওকে আমি শরদিন্দু মিত্র চুনির অনুনয়ে কান দেননি। শক্ত গলায় বলেছিলেন, চুনি, আমি তোমাকে পছন্দ করি, তোমার উপকার আমি ভুলিনি, কখনো ভুলিও না। তাই এখনও তুমি দেখতে পাচ্ছ সূর্য উঠছে, পাখি ডাকছে, চাঁদ উঠছে, নইলে এসব কিচ্ছু দেখতে পেতে না। আর তোমাকে কোম্পানি থেকে এক্ষুনি তাড়িয়ে দিতেও চাইছি না, কিন্তু এত সাবধান করা সত্ত্বেও কাজ হয়নি। লায়লা মজনু, শিরি ফরহা, হীরা রাঞ্জার বেলাতেও কোনো রকম হুঁশিয়ারিতে কোনো কাজ হয়নি। তাই গতকাল সকাল থেকে হীরা মিত্র সাহেবের কলিজা হীরা লোপাট, সেই সঙ্গে চুনিবাবুও।
ব্যাস, 2-2 4। ঘরের কেচ্ছা কেলেঙ্কারি পাঁচকান করতে চান না শরদিন্দু মিত্র, আর চুনিকে খতমও করতে চান না, অন্তত হীরার চোখের সামনে। তাই পুলিশে যাননি। নজর খুদে বা ওদের মতো কাউকেও দায়িত্ব দেননি। ডেকেছেন অমিতাভ শিকদারকে, যে লোকটা রোজ 4টে রিভলভার আর 7টা স্টিলেটো দিয়ে ব্রেকফাস্ট খায়। নজর মোহাম্মদের গল্পটায় কোথায় যেন একটা গোলমাল ছিল, কি একটা যেন ঠিকঠাক খাপ খাচ্ছে না, মিলছে না মোটেই। ব্যাপারটা তখনকার মতো মগজ থেকে সরিয়ে রেখে ফাইলের দিকে মনোযোগ দিলাম। পড়ছিলাম অনীশ দেবের লেখা গোয়েন্দা গল্প চুনি হীরা, আজ প্রথম পর্ব। গল্পধ্বনি ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।